আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। 4 দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুদেশের মধ্যে $700 কোটি ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। এইমাত্র খবরে জানা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছে মাকসুদ নবী। গ্রেফতার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নূর হলো একজন মেধাবী ছাত্র নেতা। পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরো নানান ধরনের কমেন্টস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে নূরের কাছ থেকে আমরা কোনো প্রত্যাশা করি না। আমার মতো কোন ছাত্রনেতা বাংলাদেশের ইতিহাসে এত হামলা মামলার শিকার হয়নি। এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেবো। পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকি হয়েছে। ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার করা অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। এরে পিনাকি ভাইয়া, আপনি কি বীজে শুকনো কিছু সেবন করেন নাকি? না মানে শুনছি যে বয়স হইলে মানুষ নাকি আবল তাবল বলে। আপনি কি পিনিকে আছেন ভাইয়া? পিনিকে আছেন? পিনাকি ভাইয়া আলমারে খুব ভালো পাইতাম, কিন্তু আপনি যে একটা ভণ্ড, আপনি যে একটা মিথ্যাবাদী, তার বড় প্রমাণ কি জানেন? বোকার স্বর্গে বাস করছেন, বাংলাদেশের মানুষকে চেনেন নাই। তারা নতুন করে যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। খুব উদ্বেগজনক ভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে, তাদের কোনো খেয়াল নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 4 জন ডেমোক্র্যাট সেনেটর। তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবিন, জেফ মার্কেল, টিম কেন ও পিটার ওয়েলস। গুরুতর অসুস্থ চাচাকে চিকিৎসক দেখাতে এসে চেম্বারের ভেতরে এক নারীকে লাথি মারার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বাকবিতণ্ডার জেরে প্রাণ গেল মিরপুর কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিদের। স্বজনদের অভিযোগ, কয়েকজন সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই পর্যালোচনা করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওর অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তো দর্শক মণ্ডলী, তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে গতকালকে পদ্মা সেতুর সমাপনী কার্যক্রমের এক শ্রাদ্ধ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়। পৃথিবীর দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায়, এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল। পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর ঘসিটি বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট সুনামগঞ্জে 4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই। অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘসিটি বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে দ্বারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরদেশরে যারা আছে মির্জাফর আর ঘসিটি বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশির প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ
ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মির্জাফর আর ঘসিটি বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে ঘসিটি বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবাইয়া দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর উমিচাঁদকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেনুজিয়ার আর মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের ঘসিটি বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুলুমের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী বাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপর ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশির প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষকে চেনেন নাই। তারা নতুন করে যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই, এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে, বিটিভিতে গেলে আপনারা দেখতে পারবেন। সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা, আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে, তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে, এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, এই জন্য মানুষ সমালোচনা করছে, এরা সব হচ্ছে পাকিস্তানের লোক, এটা হচ্ছে মূল কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, 71-এ সেই প্রমাণ তারা রেখেছে, আমরা তা দেখেছি। ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। 71-এ যে মহিলাই কোশ্চেন করেছে তার পরিবারেও কিছু বীজ টিজ ঢেলে দিয়েছেন বর্ডারের ওই পারে যখন ছিল, ওই বীজেই এই মহিলারা পয়দা হওয়া। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন, তাহলে চালু হতে সমালোচনা হচ্ছে কেন? যে কোশ্চেন আর শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই। জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। যারা বিক্রির কথা বলে 71 সালে তারা পাকিস্তানি দালালি করছে, আর কি করেছে? শেখ হাসিনা বলছে যে ইউরোপের তো সব দেশের বেতন দিয়ে যেতে, সেটা মানে কি দেশ বিক্রি করা হয়ে গেল? আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। শেখ হাসিনা তোমার ভিতর দিয়ে দিবে, মানে নিবে আর কি, গাড়ি চালাবে, তোমার ওই দিক দিয়ে তো তোমার দিবে না। বাংলাদেশ 20 থেকে 15 মাইল থেকে 20 মাইলের একটা রাস্তা, বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার, নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা, এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য, বাংলাদেশকে দিচ্ছে না। এই শেখ হাসিনাও চাচ্ছে, দিচ্ছে না, কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে। দিয়ে আসার কারণ কি? কারণ তার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য সে সব কিছু করছে। তো এটাতে খারাপ লাগে না, এটাতে একদমই খারাপ লাগে না। কারণ শেখ হাসিনা, তার পরিবার, তাদের চরিত্র কেমন, এটা বহুদিন ধরে এটাই চলছে। এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি, এগুলো এই পরিবারের কারণে। সেই আপনার আগরতলা যায়, রয়ের লোকজনের সাথে যা মিটিং করা, বাংলাদেশ 2 ভাগ করার জন্য তাদের যে পায়, তারা সেটা বহু আগে থেকেই তারা করছে, এটা নতুন কিছু না। তো এইভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করবে, এটা হচ্ছে ভারতের টার্গেট। অতএব মনে করার কোনো কারণ নাই আমার সমস্যা, আপনি সমস্যায় পড়বেন না, আপনি খুব ঠিক আছেন, আপনার সব কিছু ভালো মতো চলবে, একটু মনে করার কোনো কারণ নেই। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলো করে এসেছে, সেই চুক্তিগুলোর ব্যাপারে সাংবাদিকদের উচিত ছিল তাকে সেইভাবে কোশ্চেন করা। তিস্তার যে সংকট, সেই সংকট তৈরি করেছে ভারত। এখন ভারত আমাদেরকে নাকি তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে। ভারত বাংলাদেশে এই পর্যন্ত বহু প্রকল্পে অর্থায়ন করার কথা বলেছে, তার 0.3% তারা এখন পর্যন্ত টাকা ছাড় দেন। কদিন আগে একটা নিউজে দেখলাম, যেই জায়গায় ছাড় দিয়েছে সেগুলো তাদের দেশের সব মেটেরিয়াল, তাদের দেশের শ্রমিক, তাদের দেশের সব কিছু দিয়ে তারা প্রকল্প করে। এরপরে ওই যে বৈরবের দিকে রেল প্রকল্প একটা করেছে, সেখানে গরমের মধ্যে রেল লাইন বাঁকা হয়ে যাচ্ছে। এ হচ্ছে তাদের প্রজেক্ট। তারা এই দেশে চুষে খাবে, এই দেশকে কোনো কিছু দিবে না। এটা তাদের একদম মানে রাষ্ট্রগত একটা চরিত্র। অতএব আমি
খুব বেশি কিছু আর বললাম না, খুব বাজেভাবে আর বললাম না। যদি মানুষের পয়দা হুয়া থাকেন, হ্যাঁ, যদি মানুষের পয়দা হয়ে থাকেন, গোয়েন্দা সংস্থা বিশেষ করে আর্মি, পুলিশ, রাজনীতিবিদ, আপনাদের কাছে অনুরোধ, আমি আপনার চাইতে অনেক কম জ্ঞানী, আমি আপনার চাইতে অনেক বয়সও ছোট হব, তারপরেও আপনার কাছে অনুরোধ, যার জায়গা থেকে আমরা সারাদিন যদি সেনাবাহিনী পুলিশকে নিয়ে গালাগালি করি, তারপরেও অনেক সেনাবাহিনীর অফিসার আছে, পুলিশের অফিসার, ভেতরে ভেতরে তাদের যন্ত্রণা হয়, কষ্ট পায়, কিছু করার নাই, তারা ওইভাবে চলতেছে। তো আমি মনে করি যে আপনার তাদের একটু আগে আসা উচিত, দেশটাকে বাঁচানো উচিত। সবার কাছে এই অনুরোধ রেখে শেষ করছি। যে এতে নুরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে, যাই হোক উল্টে আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে দেখেন। ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার করা অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। দেখেন রাশেদ কেমনে কবজ হাঁটতেছে। বলেন নুরুল আকমর সুলতান মঞ্চুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল আকমরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল, নুরুল আকমর সে আবার লাঠি মেরে ছিটকে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কোন তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদেরকে সমালোচনা করছেন? কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র দিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? কথা হলো আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রুও কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন, কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার দরকার নাই, আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়, কথা সত্য। ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে, মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ হ্যাঁ, আমি তথ্য দিমু, আজকে প্রমাণ দিমু, একদম মন ভইরা দিমু। হ্যাঁ খারাপ, আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে তাদের একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চাইতেও বেশি অশ্লীল, কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাদির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চালু হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা, এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন। নুরুল আকমরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন, এবং যে ছবি প্রকাশ করেছে সেই ছবি এডিটেড। এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। তো রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটাও গ্লানি হয় না? নিজের কানেই শোনেন, নূরের নিজের মুখে। ইন্ডিয়ান সাফাদির সাথে যদি আমার মিটিং হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাহলে আপনার মিটিং এর আগে আসলাম চৌধুরী প্রসঙ্গটা এনে কথা বলতেছেন, তার সাথে যার মাধ্যমে সাফাদির সাথে তার মিটিং ঠিক হয়েছিল। এটা জানি যুদ্ধের সাথে মিটিং করার পরে তো আবার না, আসলাম ভাই ওটা হচ্ছে একটা ইস্যু, একটা মানুষকে ধরতে গেলে তো একটা ইস্যু প্রয়োজন আছে, তাই না? ঠিক দেখি মিট করলে তাহলে আপনারা জানাই প্রয়োজন। বাট এখানে আর কেউ আছে নাকি অন্য কোনো জায়গার? আছে, আমাদের লোক আছে, বাট এখন বিষয় হচ্ছে উনিও আমাকে চিনে, কিন্তু আমাদের রেফারেন্সটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি না না, আমাদের এখন দুবাইতে কোনো লোক নেই আমাদের এখন। তো ঠিক আছে, দেখা করলে আমাকে জানাবেন ভাই। আমি তো ভাই বুঝতে পারতেছি না বিএনপির মতিগতি ভাই। আচ্ছা নুরু ভাই, আপনি ফ্রি হন? মুভমেন্ট তো মারমুখী অবস্থান দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তো আমার মনে হচ্ছে এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে, মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে। শুনেন তো সাফাদির সাথে দেখা করছেন? হ্যাঁ, চিন্তা করলাম যেহেতু ওই ইয়ে করছে তাহলে তো আমার নেতিবাচক ভাবে এই তো দেখা করব। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। আচ্ছা, তো এই ছবি তুলেন না মেহেদীর সাথে? আমার ওই যে এসে একটা মধ্যে তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো, ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে আজকে। আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে যে ছবি চালাচালি হয়েছে, এই হোয়াটসঅ্যাপের গ্যালারিতে নাম্বারটা নূরের না? হ্যাঁ, নূরেরই। সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সে ছবিটা, বিখ্যাত ছবি। এইবার শোনেন, ছবিটা লিখা যাওয়ার পরে নূরের অনুযোগ, বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। না, মালয়েশিয়াতে এখন বলেন না, আপনি তো শুধু আমাকে
না না ছবির তাই তো ডকুমেন্টসটা হচ্ছে অনলি আপনাকে দেওয়া হয়েছে সেটা কিভাবে এভাবে ইয়ে হলো? সুতরাং এটা আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন, আপনি বিশ্বাসের মূল্যায়ন। আমি আপনাকে দেখিনি চিনি নাই, আপনার সাথে দেওয়া হচ্ছে, বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে ভাই। আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? আমি ভাই কাউকে পাঠাই নাই। এইবার শোনেন, নূরের প্রবাসী অধিকার পরিষদের যেই নেতা তারে ওই জায়গায় নিয়ে গেছিল তার নিজের মুখে স্বীকারোক্তি শুনে। নূর যখন সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিজিটে আসছিলেন তখন তার কিছু তথ্য আমি উত্থাপন করতে চাই। সেটা হলো যে উনি মূলত যে মিটিংটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে সেই মিটিংটা হয় 28 তারিখ 28 ডিসেম্বর। আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সেন্টার সামনে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নুরুল হক নূর আমাদেরকে বলেন যে আমাদের বড় ভাই মনির ভাই ওনাকে বলেন আপনি আসেন সাথে, এবং আমাকে বলেন যে আপনারা একজন আসেন। তো যাওয়ার পর ভিতরে ঢোকার পরে আমাদেরকে নুরুল হক নূর আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন, আমরা ভিতরে যাচ্ছি। তো উনি নুরুল হক নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যে বসলেন ওই ভদ্রলোকের সাথে, এবং আমি বাইরে নর্মাল এরিয়াতে স্টক বক্সের সামনে বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম। তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হলেন, হওয়ার পর আমাদের যে মনির ভাই বড় ভাই উনি চরম উত্তেজিত, হ্যাঁ উনি বেরিয়ে আসেন এবং নুরুল হক নূর ওয়াশরুমে গেলেন। মনির ভাইকে জিজ্ঞাসা করলাম কী হবে, এত উত্তেজিত কেন, কী সমস্যা? তো উনি বললো যে আপনি কি চিনেন ব্যক্তিটাকে যে ব্যক্তির মিটিং করলো? আমি বললাম না। তো উনি হলেন মেহেদি সাফাদি, যে একটা সংস্থার এজেন্ট। তিনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন্স এই সেই। তো যাই হোক ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে যেটা হয়েছে আমরা কথা বলি বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কী উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কী আলোচনা হয়েছে, তাহলে সেখানে কী আলোচনা করছেন? তো উনি বললো যে মিটিংটা হয়েছে মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতা সে সরকার গঠন করবেন, সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কী বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে ডিল করতেছেন। তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে একসাথে গাড়িতে যান নাই। উনি দ্বিতীয় যে গাড়িটা ছিলেন নুরুল হক নূর যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে যান নাই, উনি বয়কট করলেন, অন্য গাড়িতে গেলেন। তারপর আমি নুরুল হক নূরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে এখানে মিটিংটা করছেন এটা কি আমাদেরকে কেন বলেন না আগে? হ্যাঁ উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন, নিয়ে আসেন আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসেন। তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না এবং আমাদের করি না, এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে এবং সেই ধোকার জন্য জাতির কাছে আমি এর বিচার দিলাম। যে মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে সেটা আমি কখনো ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না, করবো না। তো এটা হলো সেদিনকার ঘটনা যে এই মিটিংটা হয়েছে, এটা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই চোখ দিয়ে দেখেছি। তাই সে ব্যক্তির সাথে যখন মিটিংটা করে তখন ব্যক্তিকে আমি চিনতাম না। পরে যখন আমাদের মনির ভাই বললো যে এই ব্যক্তি, আমি ছবি দেখে তার চেহারা তো আমি মনে রাখতে পেরেছি, আমি বুঝতে পারছি যে এই সেই ব্যক্তি, হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা। আরো তথ্য দরকার, হ্যাঁ আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই, সাপ্লিমেন্টারি তথ্য আর কি। হ্যাঁ এটা হয়তো ওর সম্পর্কে যা আছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ হবে আর কি। আর কিছু প্রমাণ দিই। হ্যাঁ আসেন দেখেন নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ করতাম। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল। তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল। প্রথম আলোর রিপোর্ট দেখেন। হ্যাঁ তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাপার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে। শুনেন, ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা একজন আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে হেঁটে আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়। আপনি তো কাজ বাজ করান, এখন আপনি কি এটা তাহলে পারফরমেন্সের গ্যারান্টি ইয়ে করতে পারবেন? কোন ফার্মের নামে কি করবো, কে ওখানে হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে। আমার আমার একটা নাম্বার আছে ফোনে, সক্ষম বলা যেন এভাবে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চাইলে। খালি টাকা আর টাকা, বিরোধী দলকে যা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায়, এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল। তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো, আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউজটি শেষ করছি এখানে, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।